হ্যালো বন্ধুরা, আমরা আমাদের ইউটিউব চ্যানেল বং উক্তি চ্যানেল, সেই চ্যানেলের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে অন্নপূর্ণা যোজনার ফর্ম গতকাল প্রকাশিত হয়েছে, সেই ফর্ম আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিভাবে পূরণ করতে হবে সেটা আমরা দেখাতে চলেছি। তোমরা অবশ্যই চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে খেয়াল করবে, কিভাবে সেই ফর্ম ফিল আপ করতে হয়। সম্পূর্ণ সঠিক তথ্য তুলে ধরতে চলেছি। প্রথমেই লেখা আছে, দেখো, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এটি একটি পরিবারের বায়োডাটা সংগ্রহের জন্যই কিন্তু করা হয়েছে। অবশ্যই এই ফর্মের মাধ্যমেই অন্নপূর্ণা যোজনার যে সুবিধা অর্থাৎ বেনিফিট সেটা কিন্তু পাওয়া যাবে। প্রথমেই দেখো, পারিবারিক পরিচয় অর্থাৎ পরিবারের প্রধানের নাম প্রথমেই বলা হয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের যিনি প্রধান অর্থাৎ হেড, অর্থাৎ সেটা পিতা হতে পারে, মাতা হতে পারে, তার নামই এখানে লিখতে হবে। এখানে কিন্তু প্রাপক যিনি তার কিন্তু নাম নয়, পরিবারের যিনি প্রধান হতে পারে, কোনো ক্ষেত্রে পরিবারের প্রাপকও হয়তো হেড হতে পারেন, সেক্ষেত্রে তার নাম দিয়েই হবে। কিন্তু মূলত এটা পরিবারের প্রধান, সেটা পিতা হতে পারে, মাতা হতে পারে, তার নাম দিয়েই শুরু হবে। প্রথমেই দেখো বলা হয়েছে পুরো নাম লিখতে হবে। তোমরা চেষ্টা করবে ইংরেজিতে ফর্মটা ফিল আপ করতে এবং বড় হরফে লিখতে। দেখো, তার পুরো নাম লিখবে, সেটা কিন্তু বলা হয়েছে আধার কার্ড অনুসারে কিন্তু নামটা বসবে। এরপর আসছে কিন্তু জন্ম তারিখ। জন্ম তারিখটা কিন্তু আধার কার্ড অনুসারেই হবে, দিন মাস বছর যেভাবে দেয়া আছে তোমরা সেভাবেই ফিল আপ করবে। পরিবারের প্রধান তিনি পুরুষ না মহিলা সেটা তোমরা কিন্তু মেনশান করবে, এখানে টিক মার্ক দেবে, তাহলেই হয়ে যাবে। পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ পরিবারের প্রধানের যে আধার কার্ডের নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে বসাতে হচ্ছে। সুন্দর করে আধার কার্ডের নাম্বারটা বসাবে। এরপর বলা হয়েছে ৫ নম্বর কলমে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, অর্থাৎ যে ডিজিটাল রেশন কার্ড এসপিএইচএইচ হতে পারে, পিএইচএইচ হতে পারে, আর কে এসওয়াই 1 হতে পারে, 2 হতে পারে, সেই যে কার্ড, সেই কার্ডের যে নম্বর, সেই নম্বরটা কিন্তু এখানে বসাতে হবে। অবশ্যই এখানে পরিবারের যে যিনি প্রধান তার নাম্বারটাই কিন্তু বসাতে হবে। এরপর ৬ নম্বরে আসছে পরিবারের সদস্য সংখ্যা। শুধুমাত্র সংখ্যাটা এখানে বসাবে, বলাই হয়েছে সেটা কারো পরিবারের ৪ জন সদস্য হতে পারে, ৫ জন হতে পারে, সেই সদস্য সংখ্যাটা কিন্তু এখানে বসাতে হবে। এরপর ঠিকানা, সেই ঠিকানা কিন্তু পাশে লেখা আছে, দেখো, স্থায়ী ঠিকানা, একদম পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু লিখতে হবে। আপনি যদি অন্য কোথাও বসবাস করে থাকেন তাহলেও কিন্তু আপনার স্থায়ী ঠিকানা যেটা সেটাই লিখতে হবে। হয়তো পাকাপাকিভাবে যেখানে থাকেন সেটাই স্থায়ী ঠিকানা আপনার, সেটাই লিখবেন। এরপর আসছে যোগাযোগের নম্বর, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার যেটা আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার। বলাই হয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ এখানেও কিন্তু পরিবারের প্রধানেরই আধার কার্ডের নাম্বারের সাথে যে মোবাইল নম্বর যুক্ত করা আছে সেটাই লিখতে হচ্ছে। এরপর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, অর্থাৎ পরিবারের সকল সদস্যের তথ্য কিন্তু এখানে দেওয়া হবে। সেখানে কিন্তু পরিষ্কার দেখো ডান দিকে লেখা হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ অথবা নাও থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে। দেখো সেই ডিটেলসটা আমি এখানে বলছি। পরিবারের প্রধানের নাম কিন্তু প্রথম সদস্য কিন্তু পরিবারের যিনি প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, তিনি যদি পুরুষ হন তাহলে অবশ্যই তিনি তো অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন না, তো সেক্ষেত্রে এখানে হ্যাঁ এর ঘরে টিক চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তার নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং তার আধার নম্বর, অর্থাৎ যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন তার সাথে এনার সম্পর্কটা কোথায়, অর্থাৎ পিতা হতে পারে, স্বামী হতে পারে, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হচ্ছে। অর্থাৎ পরিবারের প্রধানের ১ নম্বর সদস্যে কিন্তু পরিবারের প্রধানের বায়োডাটাটাই বসাতে হচ্ছে। ডান দিকে আরও লেখা আছে, দেখতে পাচ্ছ, বয়স ৫ বছরের কম হলে আধার NA চিহ্নিত করুন, অর্থাৎ যদি বয়স কারো ৫ বছরের কম হয় তাহলে তার আধার নাম্বারের ক্ষেত্রে NA কথাটা লিখে দেবেন। এরপর সদস্য ২, সদস্য ২ হয়তো এমন হতে পারে যে যিনি প্রাপক অর্থাৎ বেনিফিশিয়ারি, যিনি অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য আবেদন করতে চলেছেন বা করছেন, তার হয়তো বায়োডাটাটা লিখতে হচ্ছে। তো সেক্ষেত্রে ২ নম্বর সদস্যও হতে পারে বা ৩ নম্বর সদস্য হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা পাশে লিখে দেবেন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, অর্থাৎ হ্যাঁ এর ঘরে সেক্ষেত্রে টিকচিহ্ন দেবেন। যদি দ্বিতীয় সদস্যও সেই সদস্যের মধ্যে না পড়েন, অর্থাৎ হয়তো দেখা গেল যে মাতার নাম লিখছেন যিনি কিন্তু এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই হ্যাঁ এর ঘরে কোনো টিকচিহ্ন দেওয়ার দরকার নেই।
সেক্ষেত্রে দেখো পরবর্তী অংশে কি আসছে, একইভাবে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তার আধার নাম্বারটাও দিতে হচ্ছে। এবার হয়তো দেখা গেল যে তৃতীয় নম্বর যিনি সদস্যের ঘরে আসছেন তিনি হয়তো অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওনার নাম, ওনার জন্ম তারিখ অবশ্যই আধার কার্ড অনুসারে লিখবেন, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, তার আধার নম্বর। এই ক্ষেত্রে দেখো যে হ্যাঁ ঘরটা আছে তিনি টিক চিহ্ন দিয়ে দেবেন, কারণ এই ক্ষেত্রে উনি অন্নপূর্ণা যোজনার জন্য যিনি আবেদন করছেন এক্ষেত্রে হয়তো ওনার নামটাই লেখা হয়েছে, তাহলে এক্ষেত্রে কিন্তু উনি নামের পাশে যে টিক চিহ্নটা দেওয়া আছে সেই হ্যাঁয়ের ঘরে টিক চিহ্নটা দিয়ে দেবেন। এইভাবে তোমরা সদস্য 4 বা কারো বাড়ির যদি 5 জন সদস্য থেকে থাকে সেটা কিন্তু এইভাবেই লিখতে হবে। পরবর্তী আমরা 10 নম্বর কলমে চলে আসছি। দেখো 10 নম্বর কলমে কি বলা হয়েছে না, পরিবারের প্রধান এবং পরিবারের সকল সদস্যদের প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ পরিবারের যিনি প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, প্রথমেই আমরা যার নাম দিয়ে শুরু করেছিলাম তার নাম, তার ব্যাংক অর্থাৎ তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড। এখানে কিন্তু মাথায় রাখতে হবে আমরা সিরিয়ালি 1 নম্বর সদস্যের ঘরে যার নাম দিয়েছি তার অ্যাকাউন্ট নাম্বার, তার ব্যাংক নাম্বার, তার আইএফএসসি নাম্বার, সমস্ত অ্যাকাউন্ট যেন ডিবিডি লিঙ্কেজ হয়ে থাকে, যেটা অলরেডি তোমরা ডিবিডি লিঙ্ক আসে কিনা সকলেই হয়তো দেখে নিয়েছেন। তো আমরা প্রথম কিন্তু ঘরটা হেড অফ দ্য ফ্যামিলি দেবো, তারপরে দ্বিতীয় সদস্যের ঘরের ক্ষেত্রে যে নামটা তোমরা দ্বিতীয় সদস্যে দিয়েছো তার নাম, তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং তার আইএফএসসি নম্বরটা এখানে বসাতে হচ্ছে। একইভাবে সদস্য 2 বা সদস্য 3-এর ক্ষেত্রেও যেভাবে পরপর সিরিয়ালি বসিয়ে এসেছো ওপরের তালিকায় সেই রকমই বসাতে হবে, কোনো রকম সিরিয়াল চেঞ্জ করলে হবে না। এখানে কেবলমাত্র ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড এইটুকুনি প্রযোজ্য, বাকি কিছু লেখার আর দরকার হচ্ছে না। এরপর দেখতে পাচ্ছ আমরা নিচের দিকে পরপর চলে আসছি, নিচের দিকেও দেখো একই রকমভাবে দেওয়া আছে। তো এরপর আসছে দেখো 11 নম্বর কলম। 11 নম্বর কলমে কি দেওয়া হচ্ছে, এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য যাদের ভোটার তালিকায় অংশ নম্বর সহ এখানে বসাতে হবে। প্রথমে কার ঘর না, সেই হেড অফ দ্য ফ্যামিলি, তার এপিক কার্ডের নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। এইগুলো তোমরা অলরেডি বিএলওর কাছ থেকে পেয়েছো, ভোটার স্লিপ যেখানে দেওয়া হয়েছিল সেই স্লিপ যদি কাছের থেকে থাকে তাহলে তোমরা সেই স্লিপ অনুসারেই তোমাদের যে নিজস্ব এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার সকলেই জানো সেটা বসাবে, এবং বিধানসভা ক্ষেত্র এবং তার অংশ নম্বর ওই ভোটার যে লিস্ট অথবা যে ভোটার স্লিপ বিএলওরা দিয়েছিলেন সেখান থেকে তোমরা এটা বসিয়ে নিতে পারো। ঠিক প্রথমেই হবে কার না, হেড অফ দ্য ফ্যামিলি, ওনার এপিক নাম্বারটা বসছে, ওনার অংশ নম্বর। পরবর্তী সদস্য 1 নম্বর ঘরে যার নামটা লিখেছিলেন তার এপিক নম্বর, তার অংশ নম্বর, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। দ্বিতীয় সদস্য, তৃতীয় সদস্য, এরপর এইভাবে যেভাবে তোমরা ওপরের কলমগুলো ফিল আপ করে এসেছো সেইভাবেই কিন্তু তোমরা এই ঘরগুলোও ফিল আপ করবে। কোনো রকম সিরিয়াল যেন চেঞ্জ না হয়ে যায়, অর্থাৎ 3 নম্বর ঘরের সদস্যের ঘরে যেন 2 নম্বর সদস্যের অংশ নম্বর না বসে যায়, এটা তোমরা একটু খেয়াল রাখবে। পরবর্তী ক্ষেত্রে 12 নম্বর এইটা কিন্তু একটা আমাদের যে রিজার্ভ ক্যাটাগরি বা যারা সংরক্ষণের তালিকায় আছে সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে, অর্থাৎ অসংরক্ষিত ইউআর, যেটাকে বলা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ যাকে বলা হয় অনেকটাই জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে। তাহলে অসংরক্ষিত যারা আনরিজার্ভ ক্যাটাগরি তারা এই ঘরে টিক চিহ্ন দেবে। আবার অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল যেটাকে বলা হচ্ছে ইডব্লিউএস, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, তারা তাদের সেই রকম ঘরে টিক চিহ্ন দেবে। এরপর এসসি এসটি ওবিসি যে যে ক্যাটাগরির মধ্যে পড়ে তারা সেই ক্যাটাগরির অংশ, তারা সেই ক্যাটাগরির ঘরগুলো চুজ করবে। অবশ্যই এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেককেই তাদের জাতিগত যে শংসাপত্র তার জেরক্স কপি অবশ্যই এখানে কিন্তু সাবমিট করতে হবে প্রত্যেকের ক্ষেত্রেই। এরপর আসছে রেশন কার্ড। রেশন কার্ডের বিষয়টা এর পরবর্তী অংশতেই আসতে চলেছে। দেখো আপনি কি ডিজিটাল রেশন কার্ড আপনার আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁয়ের ঘরে টিক চিহ্ন দেবে, যদি না হয় না এর ঘরে। তো আমাদের ম্যাক্সিমাম ঘরেই ডিজিটাল রেশন কার্ড আছে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন সেটা এএওয়াই, পিএইচএইচ না এসপিএইচএইচ না RKSY1 না RKSY2 না ভর্তুকিবিহীন, যার যে কলমের মধ্যে আসছে ক্যাটাগরির মধ্যে আসছে
সে সেই ক্যাটাগরির অংশেই টিক চিহ্ন দেবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তোলে তাহলে হ্যাঁ, যদি না তোলে তাহলে নায়ের ঘরে টিক চিহ্ন দেবে। এরপর আসছে সম্পদ। সম্পদে দেখো কি বলা হয়েছে, বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এর ঘরে টিক চিহ্ন, যদি না হয় না এর ঘরে। এরপর আসছে দেখো পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ ডান দিকে কি লেখা আছে না রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি। অর্থাৎ যে মিউটেশনের কপিটাও কিন্তু যদি পারিবারিক জমির মালিকানা থেকে থাকে তাহলে হ্যাঁ এর ঘরে টিক চিহ্ন দিলে এই বিষয়টা অর্থাৎ জেরক্স কপিগুলো কিন্তু মিউটেশনের কপি যুক্ত করতে হবে, অর্থাৎ ফর্মের সাথে অ্যাড করে দিতে হবে। যদি না থাকে কিছু দেওয়ার দরকার নেই। পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ, অর্থাৎ টোটাল যে পারিবারিক জমি আছে তার মোট পরিমাণটা কত, এবং তারও যে রেজিস্ট্রেশন নথিগুলো আছে সেটাও কিন্তু অ্যাড করতে হবে। অবশ্যই শতকে লিখতে হবে, সেটাও বলে দেওয়া হয়েছে। এরপর 4 নম্বর ঘরে কি বলা হয়েছে দেখো, যানবাহন। আপনি অথবা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অর্থাৎ যেগুলো প্রাইভেট কার। যদি প্রাইভেট গাড়ি থেকে থাকে তাহলে হ্যাঁ এর ঘরে টিক চিহ্ন দেবে, যদি না থাকে তাহলে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, অর্থাৎ একটা আছে কি দুটি আছে বা তিনটি, সেরকম সংখ্যা উল্লেখ করবে এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বর সেটা উল্লেখ করতে হবে। গাড়ি অথবা ডান দিকের ঘরে দেখা আছে দেখো গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তার মডেল নম্বরটাও কিন্তু লিখে দিতে হবে। এরপর আসছে দেখো 5 নম্বর কলমে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। যদি স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। যদি থাকে তার প্রথম দেখো ঘরটা হেড অফ দ্য ফ্যামিলি, তার যদি থেকে থাকে সেটা সরকারি না বেসরকারি, সেই ঘরে টিক চিহ্ন দিতে হবে। বিমার অঙ্কের পরিমাণটা কত আর প্রিমিয়ামের বিবরণটাও এখানে দিতে হচ্ছে, কত কত টাকার বিমা আছে আর ইয়ারলি প্রিমিয়াম কত পড়ে, সেই যে অ্যামাউন্টগুলো সেটাও কিন্তু এখানে লিখতে হচ্ছে। প্রথম ঘর কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি আগের মতন, তারপরে সদস্য 1-এর ঘরে যার নাম লিখেছিলেন তার নামটাই কিন্তু বা তার বিবরণটাই কিন্তু এখানে আসবে। যদি এই স্বাস্থ্য বিমা কার্ড থেকে থাকে সরকারি বা বেসরকারি, তার বিমার অঙ্কের পরিমাণ কত, তার প্রিমিয়াম কত, ইয়ারলি প্রিমিয়াম কত সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। এইভাবে সদস্য 1, 2, 3 পরপর যার যেমন নাম ধরে করা হয়েছিল ঘরের ওপরের অংশগুলোতে ঠিক সেভাবেই কিন্তু পূরণটা করতে হবে। পরবর্তী দেখো পেজে কি আসছে একইভাবে। এরপর আয় অথবা পেশাগত বিষয়, এই জায়গাটাও খুব ইম্পর্টেন্ট বিষয়। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, প্যান অথবা পি ট্যাক্স। দেখো যদি আয়কর দেওয়া হয়ে থাকে তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, অর্থাৎ এখানেও কিন্তু দেখো যদি পরিবারের সদস্যদের প্যান কার্ড থেকে থাকে তাহলে তাদের প্যান কার্ডের যে নাম আছে সেই নামটা আর প্যান কার্ডের নাম্বারটা উল্লেখ করতে হবে। দেখো এখানেও কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি প্রথম, তারপরে সদস্য 1, সদস্য 2, ঠিক সিরিয়ালি এখানেও কিন্তু সিরিয়াল কেন চেঞ্জ না হয়ে যায়, অর্থাৎ যেভাবে ওপরের ঘরগুলো ফিল আপ হয়েছিল সেইভাবেই সদস্যদের নাম ধরে তার প্যান কার্ড নম্বর পরপর বসিয়ে যেতে হবে। এরপর আসছে দেখো কর্মসংস্থানের বিবরণ। পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি কর্ম করেন, অর্থাৎ সরকারি ক্ষেত্রে কোনো কাজ করেন, সরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, অথবা সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত অথবা আংশিক সময়ে কর্মরত পার্ট টাইম কোনো কাজ, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত অথবা পরিযায়ী শ্রমিক হতে পারে, বেকার হতে পারে, অন্যান্য হতে পারে। যেটা যে ক্যাটাগরির মধ্যে পড়ে তোমরা সেই ক্যাটাগরিতে টিক চিহ্ন দেবে। এরপর দেখো ওটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির হয়েছে। এরপর কিন্তু সদস্য 1 একইভাবে সদস্য 2 পরপর যার যেমন নাম ওপরে বসানো হয়েছিল সেই মতন কিন্তু এখানেও তাদের বিষয়টা টিক চিহ্ন দিয়ে দিয়ে কাজটা কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছ পরপর আসছে সদস্য 3, সদস্য 4, যার যত সদস্য সংখ্যা ছিল তারা কিন্তু সেভাবেই এই ঘরগুলো ফিল আপ করবে। এরপর দেখো পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যাটা এখানে কিন্তু প্রথমেই লিখতে হবে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন আর অশিক্ষিত কতজন, অর্থাৎ সংখ্যাটা বসাতে হবে।
ডান দিকে কি লেখা হয়েছে না, পরিবারের সকল স্বীকৃত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ সর্বোচ্চ তার শিক্ষাগত যোগ্যতা কত। দেখো প্রথমেই আবার কিন্তু একই জিনিস, হেড অফ দ্য ফ্যামিলি, তিনি শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হন তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হচ্ছে। তো এইভাবে দেখো পরপর আসতে থাকবে সদস্য 2, সদস্য 3, সদস্য 4, 5, যে যেভাবে সিরিয়ালি যার নামটা যত নম্বর ঘরে দিয়েছিলেন সেখানে কিন্তু সেই নম্বরের ঘরেই বসাতে হবে, তার বিষয়টা তার ঘরেই যেন থাকে, বারবার বলা হচ্ছে এটা। তারপরে দেখো কলম 5-এ কি বলা হয়েছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় সংস্থা অথবা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন অথবা বর্তমান কোনো ধারক, অর্থাৎ তিনি কি কোনো পদে আছেন, যদি থাকেন হ্যাঁ, যদি না থাকেন না, যিনি পদে রয়েছেন তার সদস্য নম্বরটাও এখানে বসাতে হবে। যদি কোনো পদে থেকে থাকেন কোনো ব্যক্তি, পরিবারের কোনো ব্যক্তি, তার নম্বরটাও কিন্তু এখানে বসাতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এর ঘরে টিক চিহ্ন, যদি না হয় না এর ঘরে টিক চিহ্ন। আর যিনি সরকারি পেনশনভোগী সদস্য তার নম্বর, অর্থাৎ যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপটাও এখানে সংযুক্ত করতে হবে, এখানে ডান দিকের ঘরে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু নথি কিন্তু জমা দিতে হচ্ছে, এটা মাথায় রাখবেন। সদস্য তারপরে আসছে দেখো 7 নম্বর কলম, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ জিএসটি দিয়ে থাকলে হ্যাঁ, আর যদি না দেন তাহলে না। যদি হ্যাঁ হয় তাহলে তার কিন্তু জিএসটি যে নম্বর আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপর আসছে দেখো পরিবারের মোট বার্ষিক আয়, অর্থাৎ বার্ষিক আয়টা কত, ফ্যামিলির বার্ষিক আয় সেটা কিন্তু এখানে অঙ্কের পরিমাণটা লিখতে হবে। এরপর অন্যান্য পরিচয় কি জানতে চাওয়া হয়েছে, দেখো সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, তো সিএএ আবেদন যদি করা হয়ে থাকে কোনো পরিবার, অর্থাৎ সেক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি যদি করে থাকেন, আর যদি না করে থাকেন সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ যদি না করে থাকেন তাহলে তো প্রযোজ্য নয়। যদি আমাদের এখানে তো সিএ বিশেষ কেউ আবেদন করেনি, তো বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য নয় হবে। আর আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বরটা দিতে হবে। আর যদি সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে তার জন্য, তাহলে সেই সার্টিফিকেটের নম্বরটাও দিতে হবে। দেখো একইভাবে হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের সদস্য 1, সদস্য 2, সদস্য 3 পরপর কিন্তু এইভাবেই সিরিয়ালি বসিয়ে যেতে হবে। এরপর আসছে দেখো অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, অর্থাৎ কেসিসি, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, এই সমস্ত যাদের সুযোগ সুবিধাগুলো আছে দেখতে পাচ্ছ পরপর লেখা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই তাদের নম্বর, তাদের আইডি সংখ্যা, আর যে তারিখ ইস্যু করা হয়েছে, অর্থাৎ যদি কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তার নম্বর, যার আছে যে ব্যক্তির আছে তার ঘরেই লিখতে হবে। পরিবারের প্রধানের যদি থেকে থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলির ঘরেই বসাতে হবে, সেই তার নম্বর, তার আইডি সংখ্যা, আর যে তারিখ ইস্যু হয়েছে তার। অবশ্যই দেখো একইভাবে সদস্য 1, সদস্য 2 যার আছে তার ঘরে লিখবে, যার নাই তার ঘরে লেখার কোনো দরকার নেই, যদি না থাকে ঘর সব ফাঁকা থাকবে। এরপর দেখো 3 নম্বর, যদি এসআইআর অর্থাৎ 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, সেই বিষয়টা, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরিবারের প্রধান, তার যদি কোনো নাম বাদ হয়ে থাকে তাহলে তিনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যদি আবেদন করে থাকেন তাহলে হ্যাঁ এর ঘরে টিক চিহ্ন, আর যদি না হয় তাহলে আবেদন কোনো দরকার নেই, না এর ঘরে টিক চিহ্ন। আর যদি প্রযোজ্য না হয় অর্থাৎ বিষয়টার মধ্যেই যাওয়ার দরকার নেই তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য নয়ের ঘরে টিক চিহ্ন দিয়ে দেবে। অর্থাৎ আবেদন করে থাকলে হ্যাঁ এর ঘরে, আপনার নাম বাদ গেছে অথচ আবেদন করেননি তাহলে না এর ঘরে, আর যদি সেই বিষয়ের মধ্যে না থাকে অর্থাৎ আপনার নাম বাদ টাদ এসব কিছু যায়নি তো সেক্ষেত্রে প্রযোজ্য নয় এই ঘরে টিক চিহ্ন দেবেন। একইভাবে পরিবারের সদস্য 1, সদস্য 2, সদস্য 3 প্রত্যেকের ক্ষেত্রে একই, যদি নাম বাদ হয়ে থাকে তাহলে, যদি আপনি আবেদন করে থাকেন তাহলে হ্যাঁ, যদি আবেদন না করেন আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন না করেন তাহলে না, আর যদি আপনার নাম বাদ গিয়ে না থাকে তাহলে তো প্রযোজ্য নয়, এই ঘরে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখো সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ পরিবারে যে সকল শিশুরা আছে তাদের বিবরণটা এখানে দিতে হবে।
কি শিশুর সদস্য নম্বর অর্থাৎ ১ নম্বর শিশুর নাম, সে কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে, সরকারি না বেসরকারি না স্পন্সর্ড বিদ্যালয়, যেখানে যেমনটা আছে সেটা টিক চিহ্ন এবং সেই ঘরগুলো সেভাবে পূরণ করতে হবে। এবং এর পরবর্তী ক্ষেত্রে দেখো পরপর সদস্য নম্বর ২, ৩, বাড়িতে যদি ২টো বা ৩টে বা ৪টে বাচ্চা থাকে তার বিবরণ কিন্তু পরপর এইভাবেই দিয়ে যেতে হবে। শিশুর নাম, সে কোন শ্রেণীতে পড়ে, তার বিদ্যালয়ের নাম, সরকারি না বেসরকারি, সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। এরপর ২ নম্বর ঘরে দেখো শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, অর্থাৎ টিকাকরণ শুরু হয়েছে অর্থাৎ সম্পূর্ণ হয়েছে সেক্ষেত্রে হ্যাঁ, আর যদি টিকাকরণ না হয়ে থাকে বা করা হয়নি সেক্ষেত্রে এই ঘরে টিক চিহ্ন দেবে। প্রত্যেক দেখো একই রকমভাবে, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড, আইডি, হ্যাঁ, এইগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। অর্থাৎ যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড, আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ বা টিকা না নেওয়ার কারণ সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে বলা হচ্ছে। দেখো সদস্য শিশু ১, সদস্য শিশু ২, সদস্য শিশু ৩ পরপর সিরিয়ালি কিন্তু লিখে যেতে হবে। এরপর দেখো সরকারি প্রকল্পের আওতার সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা অর্থাৎ ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? প্রথমেই দেখো পরিবারের প্রধান, যদি হ্যাঁ হয় হ্যাঁ লিখবেন, হ্যাঁ এর ঘরে টিক চিহ্ন, যদি না হয় না এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। কোন কোন প্রকল্পের বিষয় এখানে আসতে পারে, সেটা ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা হতে পারে, অথবা কৃষক বন্ধু হতে পারে। এই রকম যে সরকারি সুবিধা, সেই সরকারি সুবিধাগুলোর নাম অর্থাৎ প্রকল্পের যে ঘরটা আছে সেখানে নামগুলো পরপর লিখে যেতে হবে। আর যদি না পান তাহলে না এর ঘরে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে যাবেন। একই রকমভাবে প্রত্যেক দেখো প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির আছে, তারপরে সদস্য 1, সদস্য 2, যদি কেউ পেয়ে থাকে তাদের বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। কি কোন বিষয়টা নিয়ে পাচ্ছেন সেটাও উল্লেখ করে দিতে হচ্ছে অর্থাৎ প্রকল্পের ঘরে। এইবার দেখো ২ নম্বর ঘরে কি বলা হয়েছে, বাদ দেওয়ার হলে কারণ অর্থাৎ অফিসার কর্তৃক পূরণীয়, অর্থাৎ কেন আপনার নামটা গ্রহণযোগ্য হলো না, অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের ক্ষেত্রে আপনি কেন সুবিধা পেলেন না, সেক্ষেত্রে কিন্তু যিনি দায়িত্বে থাকছেন, যে আধিকারিক তিনি কিন্তু এখানে উল্লেখ করে দেবেন যে আপনার নামটা কেন বাদ দেওয়া হলো। এরপর দেখো ঘোষণা ও সম্মতি, এখানটা কিন্তু অবশ্যই তোমাদের পূরণ করতে হবে। সম্মতি জানিয়ে আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুসারে সবটাই সত্য, আমি কোনো রকম ভুল তথ্য এখানে দিইনি, যদি দিয়ে থাকি সরকারি যে আইন আছে সেই আইনের আওতায় কিন্তু আমি আসবো। এই বিষয়ে কিন্তু একটা সম্মতি দিতে হবে, সম্মতি দিয়ে স্বাক্ষর করতে হবে। অবশ্যই পরিবার বলতে এখানে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘরে থেকে খাবার গ্রহণ করেন, এখানে কিন্তু সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এভাবেই কিন্তু আমরা আমাদের এই ফর্মটি ফিল আপ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রচুর শেয়ার করবে, যাতে অন্যরাও এই ফর্মটি দেখার সুযোগ পায় এবং প্রত্যেকেই সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করতে পারে। আজ এই পর্যন্তই। এভাবে আমরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসবো, আবার দেখা হবে। যদি কোনো বিষয় ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবে। আজ এই পর্যন্তই।